हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आमी पारमिता आमार चैनेले आबार एकटा नतून भिडियोते तोमादेर स्वागत। गत 18 জানুয়ারি 2025 आमी मा और अभिषेक आमरा तीनजन रवना दी तारा मायेर दर्शनेर उद्देश्ये। सेई दिन हावड़ा स्टेशन थेके भोर 6:05 13017 गणदेवता एक्सप्रेसे करे आमरा आमादेर यात्रा शुरू करी रामपुरहाटेर उद्देश्ये। आमादेर ट्रेन दिएछिलो 7 नम्बर प्लैटफर्मे और पाशेई 6 नम्बर प्लैटफर्मे दाड़िएछिलो हावड़ा एनजीपी वंदे भारत एक्सप्रेस। এই হচ্ছে ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এখানে রয়েছে একটা খাবারের ট্রে, এখানে হচ্ছে বটল হোল্ডার আর এখানে জিনিস রাখার জায়গা আর এই হচ্ছে ফুট রেস্ট। আমাদের এইদিকে দুটো আর এইদিকে একটা পড়েছে, ওইদিকে তিনটে আর এইদিকে দুটো, এরকম অ্যারেঞ্জমেন্ট আছে। উপরে রয়েছে লাগেজ রাখার জায়গা, ফ্যান রয়েছে, যদি এটা সিসি চেয়ার কার তাও ফ্যান রয়েছে আর এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। নির্ধারিত সময়ের 1 মিনিট লেটে আমাদের ট্রেন ছাড়লো তার গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের এই ট্রেনটি যাবে আজিমগঞ্জ জাংশন অবধি, কিন্তু আমরা নেমে যাব রামপুরহাট জাংশনে। हावड़ा থেকে রামপুরহাট অবধি এই ট্রেনটি কভার করে 218 কিলোমিটার, সময় লাগে 4 ঘন্টা মতো। এই ট্রেনে রামপুরহাট জাংশন অবধি রয়েছে 9টা হল স্টেশন, আর যে স্টেশনগুলিতে এই ট্রেনটি হল্ট দেবে তার ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। এই আমরা এসে পৌঁছলাম আমাদের প্রথম হল স্টেশন শেওড়াফুলি জাংশন। এখানে অফিসিয়ালি ট্রেনের হল টাইম হচ্ছে 1 মিনিট।
এরপর শেওড়াফুলি জাংশন ক্রস করতেই যেন চারিদিক কুয়াশায় ঢেকে গেল। দূর দূর অবধি শুধু সাদা আর সাদা, বাকি কিছুই দেখা যাচ্ছিল না। রামপুরহাট যাওয়ার জন্য এই গণদেবতা ছাড়া আরও অনেক ট্রেন আছে, যেগুলি ডিটেলস আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমরা এখন এসে পৌঁছলাম ব্যান্ডেল জাংশন। এখানে অফিসিয়াল হল টাইম 2 মিনিট, যদিও আমাদের ট্রেন প্রথম থেকেই প্রায় 20-21 মিনিট মতো লেটই চলছিল। এই ব্যান্ডেল শহরে দেখার মতো অনেক কিছুই আছে, যেমন ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া। তোমরা চাইলে ঘুরে যেতে পারো, আমিও হয়তো আসবো কোনো একদিন। এই এখন আমরা ঢুকলাম বর্ধমান জাংশনে। এখানেও 2 মিনিটের হল্ট ছিল। আর এই বর্ধমানে সীতাভোগ আর ল্যাংচা হচ্ছে খুব বিখ্যাত। এরপর আমরা এসে পৌঁছলাম বোলপুর শান্তিনিকেতনে। এই শান্তিনিকেতন কিসের জন্য বিখ্যাত তা বলার দরকার লাগে না, আমরা সকলেই জানি সেটা। এই শান্তিনিকেতন থেকেও তোমরা কিন্তু তারাপীঠ ভ্রমণ করতেই পারো। শান্তিনিকেতন, প্রান্তিক, সাঁইথিয়া এই স্টেশনগুলি পেরোতেই আমাদের ট্রেন দাঁড়িয়ে যায় গদাধরপুর আর মল্লারপুরের মাঝে, কারণ ওই একই লাইনে একটি মালগাড়ি খারাপ হয়ে যায়। এরপরই শুরু হয় ভোগান্তি। অবশেষে নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা লেটে আমরা এসে পৌঁছালাম রামপুরহাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এই আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। আমার পেছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে রামপুরহাট স্টেশন। আর এইখান থেকে
তোমরা বেরিয়ে হোটেলে যাওয়ার বা তারাপীঠ যাওয়ার সমস্ত গাড়ি পেয়ে যাবে। আমরা উঠে পড়েছি টোটোতে। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠের দূরত্ব 8 থেকে 9 কিলোমিটার। আমরা শেয়ারিং অটোতে গিয়েছিলাম। পার হেড লেগেছিল 50 টাকা মতো। তোমরা চাইলে রিজার্ভও করতে পারো, সেই ক্ষেত্রে পড়বে 250 টাকা পুরো অটোটা। তারাপীঠে 2 রকম জায়গায় হোটেল নেওয়া যায়। এক হচ্ছে মা তারা সরণি, আর 2 নম্বর হলো ভিআইপি গেটের কাছে। বীরভূম জেলার দ্বারকা নদীর তীরে অবস্থিত এই তারাপীঠ মন্দির। সারা বছরই এই মন্দিরে ভিড় লেগেই থাকে। দূর দূর থেকে প্রচুর ভক্তরা আসেন মায়ের পুজো দিতে। আর ম্যাক্সিমাম ভক্তরাই কিন্তু এই মা তারা সরণিতে হোটেল নিয়ে থাকেন, কারণ ওখানে রুম রেটটা অনেকটাই কম হয়। তবে আমরা ছিলাম ভিআইপি গেটের ভেতরের গলিতে, একদম মন্দিরের সামনেই। আমাদের হোটেল থেকে মন্দির ছিল 50 মিটার হাঁটা পথ। হোটেলের গেট থেকে বেরোলেই মায়ের মন্দির চোখে পড়বে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল হোয়াইট হাউস। তো আমরা এসে গেছি তারাপীঠের হোটেলে। চলো হোটেলের রুমটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। এইটা হচ্ছে এন্ট্রি গেট। ঢুকে এখানে কিছু নিয়মাবলী লেখা আছে, উপরে হ্যাঙ্গার আছে জামা রাখার। আর এই হচ্ছে বিছানা। আমরা 3 জন আছি। ওইদিকে আছে হচ্ছে একটা জানলা, ওইদিকেও একটা জানলা। ওখানে আছে হচ্ছে একটা টেবিল আর 2টো চেয়ার দিয়েছে। আর এই হচ্ছে ওপরে একটা পাখা আছে, দেয়ালটা এরকমভাবে ডিজাইন করা। উপরে তারা মায়ের একটা ছবি রয়েছে। আর এই হচ্ছে একটা বড় আয়না, যেখানে আমায় দেখতে পাচ্ছ। নিচে একটা ডাস্টবিন আছে, আর এই সঙ্গেই হচ্ছে একটা কাবার্ড। আর উপরে টিভি আছে, 2টো টিভি কেন জানি না। চলো এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। উপরে গিজার আছে, এক্সস্ট আছে। আর নিচে রয়েছে হচ্ছে ওয়েস্টার্ন কোমোড, বেসিন, আয়না, জামা রাখার জায়গা, আর এই বালতি মগ যা আছে। বাথরুমটা একটু ছোট, যাই হোক এক রাতের ব্যাপার। তো চলো এবার আমরা ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে আমরা সেই দিন সন্ধ্যায় গিয়েছিলাম মায়ের মন্দির দর্শন করতে। যদিও পুজো আমরা পরের দিন সকালে দিয়েছিলাম। সেই দিন শনিবার হওয়ার দরুন মায়ের মন্দিরে উপচে পড়া ভিড় চোখে পড়েছিল। 2025 সাল থেকে তারাপীঠ মন্দিরের যে নতুন নিয়ম হয়েছে, আশা করি তোমরা সকলেই জানো। মায়ের মূল মন্দিরের ভেতর কোনো রকম মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই। মায়ের ছবি তুলতে হলে নাট মন্দির থেকেই তুলতে হবে, তবে পাণ্ডাদের ভিড়ে তা একদমই পসিবল নয়। এখানে বলে দিই, পুজো কিন্তু তোমরা জেনারেল লাইনে দাঁড়িয়েই দিতে পারো, সেক্ষেত্রে সময় বেশ খানিকটা বেশি লাগবে। আর ভিআইপি লাইনে পুজো দিতে গেলে পার হেড 500 টাকা করে টোকেন কাটতে হবে। তবে ভিআইপিতে পুজো দিলে যে লাইন পড়বে না, সেই ধারণা একদমই ভুল। 2টো লাইনই 20 মিনিট অন্তর অন্তর ছাড়া হচ্ছে। তোমাদের যেটা ঠিক মনে হবে তোমরা সেটাই করো। প্রতিদিন ভোর 4:30 থেকে বেলা 12টা পর্যন্ত মায়ের পুজো দেওয়া যায়। এরপর 12টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত মায়ের ভোগ নিবেদন হয়, তখন মন্দির বন্ধ থাকে। আবার দুপুর 1:30টা থেকে রাত 8:30টা অবধি পুজো দেওয়ার পর্ব চলে। পুজো তোমরা তোমাদের সামর্থ্য মতো দিতেই পারবে, আর সেই সঙ্গে মাকে ভোগ নিবেদনও করতে পারো। আর সেই ভোগ তোমরা নিজেরাও প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারবে।
তোমরা যে হোটেলে থাকবে তাদের বললে তারাই সব ব্যবস্থা করে দেবে। আমরাও তাই করেছিলাম। মায়ের মন্দির দর্শন করে আমরা গিয়েছিলাম তারাপীঠ মহাশ্মশানে। এখানে প্রতিদিন সন্ধ্যায় যজ্ঞ চলে। তবে আমার সেই জায়গাটা একটু অন্যরকম ফিল হতেই আমি বেরিয়ে হোটেলে চলে আসি। আজ 19শে জানুয়ারি। আজ আমরা মায়ের পুজো দিতে এসেছি ভোর 7টা নাগাদ। আগামী 22শে জানুয়ারি আমাদের বিবাহিত জীবনের 5 বছর কমপ্লিট হবে, সেই খুশিতেই এই পুজো দেওয়া। তোমরা যদিও ভিডিওটা কিছুদিন পরেই দেখছো। সেই দিন আমাদের ট্রেন ছিল বিকেল 4:40-এ রামপুরহাট স্টেশন থেকে। তাই পুরো সকালটা হোটেলে সময় নষ্ট না করে মায়ের পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়ি কিছু সাইট সিন করতে। আমাদের হোটেলের সঙ্গে কথা বলে আমরা একটা গাড়ি বুক করে নিই। সেই দিন আমরা ঘুরে দেখেছিলাম তারাপীঠের কিছু বিখ্যাত মন্দির, আর সেই সঙ্গে আমরা দর্শন করেছিলাম 51 সতীপীঠের এক পীঠ নলহাটেশ্বরী মন্দির, যেটি নলহাটিতে অবস্থিত। এখানে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওর মাধ্যমে যারা প্রথমবার আমার এই চ্যানেলটি ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমরা ইজিলি তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। সেই দিনের আমাদের প্রথম স্পট ছিল বীরচন্দ্রপুরের এক চক্রধাম। এটি মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে তৈরি। এখানকার পরিবেশটা এত সুন্দর, না গেলে অনুভব করাই যাবে না। আমি বলবো তোমরা তারাপীঠ এলে এই একচক্র ইস্কন মন্দিরটি অবশ্যই ঘুরে দেখো। আশা করি ভালো লাগবে। এরপর আমরা দেখে নিয়েছিলাম নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি, যেখানে ফটোগ্রাফি তো দূরের কথা, মোবাইল নিয়ে ঢোকাও অ্যালাউড ছিল না। আবার আমরা কিছুটা এগিয়ে গিয়ে দেখে নিই নিত্যানন্দ প্রভুর অন্তর্ধান স্থল, অর্থাৎ হাটুগাড়া আশ্রম। এখানে রয়েছে জলের মধ্যে একটা ত্রিশূল, যেটিকেই মন্দির হিসাবে পূজিত করা হয়।
এরপর আমরা আরও কিছু মন্দির ঘুরে দেখি যেখানে ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না। আমরা এই যে সাইট সিনটা করছি, আমাদের গাড়িতে খরচা পড়েছিল ১৫০০ টাকা নলহাটেশ্বরী মন্দির নিয়ে। তবে শুধু বীরচন্দ্রপুরের সাইট সিনটা তোমরা টোটো করেও করতে পারো, সেই ক্ষেত্রে খরচা পড়বে ৩০০ টাকা মতো। এই সাইট সিনটা করতে মোটামুটি ১.৫ ঘন্টা মতো লেগেই যাবে। আমাদের হাতে বেশ কিছুটা সময় থাকার দরুন আমরা ডিসাইড করি যে আমরা ঘুরে দেখব বীরভূম জেলার নলহাটিতে অবস্থিত নলহাটেশ্বরী মন্দিরটি। তারাপীঠ থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় ২৩ কিলোমিটার মতো। এই নলহাটেশ্বরী মন্দির হলো ৫১ সতীপীঠের অন্যতম। এখানে মায়ের গলার নলি পড়েছিল, আর সেই থেকেই এই জায়গার নামকরণ। অন্যান্য মন্দিরের মতো এখানেও ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না। নলহাটেশ্বরী মন্দির দেখে আমরা আবার আমাদের তারাপীঠের হোটেলে এসে মায়ের ভোগ খেয়ে রওনা দিয়েছিলাম রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। আর সেইখান থেকেই বিকেল ৪:৪০ নাগাদ ছিল আমাদের হাওড়া ফেরার ট্রেন 12348 শহীদ এক্সপ্রেস। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে নিচের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি আবার সিমলা মানালির বাকি পর্বগুলি নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।